পুলিশ ফাইলসের ফ্লোরে প্রথমবার আজকে আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি। অফকোর্স এর পিছনে একটা কারণ রয়েছে। যেই আরজিকর কাণ্ড নিয়ে এত কিছু ঘটে গেল শহর কলকাতায়, তোলপাড় হয়ে গেল, এবার সেই আরজিকর কাণ্ডই উঠে আসবে পুলিশ ফাইলসে। তবে এক্স্যাক্টলি কে কোন চরিত্রে অভিনয় করছে এবং গল্প ঠিক কোন দিকে মোড় নিচ্ছে সেটা জানতে হলে অবশ্যই আপনাদের আমার সঙ্গে যেতে হচ্ছে ফ্লোর টুয়ারে। চলুন যাওয়া যাক। হসপিটাল থেকে ফোন করেছে, বলছে আমার মেয়ের নাকি শরীর খারাপ। তুমি দাও, আমাকে ফোনটা দাও। কি এখন কেমন লাগছে? এখন ভালো লাগছে আগের থেকে। আপনার বাড়ির লোক কোথায়? আপনি সঞ্জয় রায় চরিত্রে অভিনয় করছেন, তো প্রস্তুতি কিরকম ভাবে নিয়েছেন? দেখুন, কিছু কিছু চরিত্র থাকে যে চরিত্রের প্রস্তুতিতে খুব একটা ডিফিকাল্টিজ হয় না। তার কারণ হচ্ছে সেই চরিত্রগুলো আমরা প্রতিনিয়ত দেখে থাকি। যেমন ধরুন, একটা পুলিশ ইন্সপেক্টরের চরিত্র, মুখের কাছে নেবেন, একটা পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে অভিনয় করছি বা একটা ডক্টরের চরিত্রে অভিনয় করছি। সেই ধরনের চরিত্রগুলো যেহেতু আমি প্রতিনিয়ত দেখছি আমার চোখের সামনে এবং ইন্টারঅ্যাক্ট করছি, আমাদের কোনো অসুবিধা হয় না সেই চরিত্রে অভিনয় করতে। কিন্তু কিছু কিছু চরিত্র থাকে যে চরিত্রগুলো আমরা চোখে দেখি না। মানে ধরুন, একটা মানুষ কোনো ক্রাইম করছেন বা অন্য কোনো ধরনের চরিত্র, যে চরিত্রটা সাইকোলজি গুলোকে আমাদের ধরতে হয়। সে কোন সাইকোলজির মধ্যে দিয়ে গেছে, তার নেচার অফ ক্রাইমটা কি ছিল, তার মোটিভটা কি ছিল। তো আমার কাছে এই চরিত্রটা সেরকমই একটা চরিত্র। তো আমাকে চ্যানেল থেকে যখন ফোন করা হয়, আমি কিছুক্ষণ স্তম্ভিত ছিলাম এই চরিত্রটার জন্য। কারণ আবার একাধারে আমার একটা মন বলছিল একজন অভিনেতা হিসেবে এই ধরনের চরিত্র পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। তাই আমার দর্শকদের উদ্দেশ্যে এটাই মানে কাম্য থাকবে যে আমি যে চরিত্রে অভিনয় করছি, এই চরিত্রটাকে যদি আমি জাস্টিফাই করতে পারি, তাহলে মানুষ নিশ্চয়ই আমাকে খুব একটা ভালো চোখে দেখবেন না, এবং সেই ভালো চোখে না দেখাটাই স্বাভাবিক। কারণ তখনই একটা চরিত্রকে মানুষ এই চোখে দেখে যখন এই চরিত্রটা জাস্টিফাই হয়। তো আমার উদ্দেশ্য এটা থাকবে দর্শকদের প্রতি এবং এই সমাজের প্রতি, যাতে এই চরিত্রটাকে আমি একদম জাস্টিফাই করে ফুটিয়ে তুলে অনস্ক্রিন ফুটিয়ে তুলি, এবং পৃথিবীর একটা মানুষও অন্তত আমাকে দেখে ভাবে যে না, ঠিক আছে, এই ক্রাইমটা করবো না বা এই ধরনের ক্রাইম থেকে নিজেকে দূরে রাখবো। তাহলে হয়তো এই সমাজটা বা এই পৃথিবীটা আরো সুন্দর হবে। খবরে যেরকম ভাবে দেখেছিলাম, যেই মানুষটাকে নিয়ে এত চর্চা ছিল এবং সেই মানুষটার চরিত্রেই আপনি পোর্ট্রে করছেন, এবং তিনি হচ্ছেন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, এবং আপনার সঙ্গে বেশ রিজেমব্লেন্স পাওয়া যাচ্ছে। কিভাবে দেখছেন পুরো বিষয়টাকে? এখনো অব্দি সেটা সরগরম, রেগুলার বেসিসে কোনো না কোনো নিউজ আপডেটস আমরা পাচ্ছি। কি বলবো, এখনো পর্যন্ত মানুষ সন্দিহান। বিচার হয়তো আমরা পেয়েছি ঠিকই, এই ঘটনাটা যা ঘটেছে সবাই জানি, এটা তো আর বলার অপেক্ষা রাখে না বিষয়টা। আমি সেই বিষয়ে যাচ্ছি না। আমাদের প্রচেষ্টা হচ্ছে, আমরা যারা অভিনেতা অভিনেত্রী যারা রয়েছি, তাদের প্রচেষ্টা হচ্ছে এই ঘটনাটাকে মানুষের সামনে, আরো বেশি মানুষের সামনে তুলে ধরা, যাতে করে আরো বেশি মানুষ জানতে পারে। কারণ অনেক কিছুই তো ট্যাম্পার করার চেষ্টা করা হয়েছিল সেই রাতে, বা আমাদের রাত দখলের যে কর্মসূচি ছিল সেই রাতেও অনেক কিছু ট্যাম্পার করার চেষ্টা করা হয়েছিল। তো তারপরে আমরা একটা বিচার পেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত সরগরম প্রত্যেকে বিচার নিয়ে খুব একটা যে সন্তুষ্ট আমার মনে হয় না। কারণ এখনো পর্যন্ত আমাদের সমাজের মা বোনরা শঙ্কিত, তারা ভীত, সন্ত্রস্ত। তারা রাতের বেলা কিভাবে বাড়ি থেকে বেরোবে, কিভাবে তারা সমাজে মেলামেশা করবে। এরকম যদি ঘটনা ঘটে একটা হসপিটালের মতন জায়গা, যেখানে মানুষ তার শেষ সময়ের জন্য তাদের চিকিৎসা পায়, চিকিৎসার জন্য তারা সেখানে যায়, যোগাযোগ করে, সেরকম একটা জায়গা এরকম একটা ঘটনা, এটা মানে কিভাবে বলবো, আমরা তো প্রথমে মেনে নিতেই পারছিলাম না। যাই হোক, আমরা চেষ্টা করছি চোখের জলে, ভারাক্রান্ত মনে, অভিনয়ের মাধ্যমে আমাদের কর্মসূচির মাধ্যমে যে ঘটনা ঘটেছিল 8ই অগস্ট রাত্রিরে তিলোত্তমার সাথে, সেই ঘটনাটা আমরা চেষ্টা করছি জনমানসে তুলে ধরতে। এটুকুই ব্যাস, এছাড়া আর কিছু বলার নেই। আপনারা এখানে তিলোত্তমার মা এবং বাবা হিসেবে অভিনয় করছেন, কিন্তু এটা একটা বাস্তব ঘটনা এবং সেটা রেশ এখনো চলছে, এবং তার মধ্যে দিয়েই আমরা জীবনযাপন করছি। কিভাবে দেখছেন এবং চরিত্রটা হয়ে ওঠার জন্য নিজেদের প্রস্তুতি কি রয়েছে? সত্যি কথা বলতে কি, আমি তেমন ভাবে কিছু প্রস্তুতি নিইনি, কিন্তু চরিত্রটা আমি যখন পেয়েছি তখন থেকে আমি ভীষণ এক্সাইটেড।
আমার জীবনের সাথে এই চরিত্রের ভীষণ মিল আছে। আমার মেয়েও মাত্র 19 বছর বয়সে হঠাৎ করে ডাক্তারি পড়তে পড়তে চলে যায়। তিলোত্তমার মায়ের যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা সন্তান হারানোর, সেই যন্ত্রণার সাথে মানে আমি নিজেকেই মনে করি যে আমিও এই একজন অংশীদার। আমি চেষ্টা করব আমার সমস্ত কিছু দিয়ে তিলোত্তমার মায়ের দুঃখ, কষ্ট, যন্ত্রণাটা তুলে ধরার। আর আমার কেন জানি না মনে হয় যে এই ঘটনাতে সঞ্জয় একা দোষী না, এর পেছনে গভীর ষড়যন্ত্র একটা কাজ করছে, এবং আমি চাই প্রকৃত যারা মানে দোষী তারা যেন শাস্তি পায়। আর তিলোত্তমার মায়ের পাশে আপনারা সবাই থাকুন, কারণ ওনার কষ্টের সাথে আমিও ঠিক একই ধরনের অংশীদার। আর কি বলবো, যেন আপনারা দেখবেন এই আমাদের এই অভিনয়টা দেখবেন, আর আপনাদের কেমন লাগলো না লাগলো এপিসোডটা দেখে কমেন্ট বক্সে জানাবেন। প্রান্তিক, তুমি মানে এই পার্টিকুলার এপিসোডটার পুরো দায়িত্বে তুমি রয়েছো, একটু তুমি বলতো কি করে পুরো গল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ, কারণ এখন অবধি কিন্তু সেটা নিয়ে চর্চা চলছে, এবং সম্প্রতিকালে যে ঘটনাটি হলো যে ওকে আমৃত্যু তাকে কারাবাস দেওয়া হয়েছে সঞ্জয় রায়কে, তাহলে গল্পটা কোন দিকে গেছে, হয়তো শেষ হলো না তাহলে। ঠিক বিষয়টা হচ্ছে, আপনারা তো সবাই জানেন যে 8 তারিখে মানে 8ই আগস্টের মধ্যরাতে যে ঘটনাটা ঘটেছে, সেটা নিয়ে আমাদের সারা পৃথিবী, আমাদের বাংলা, আমাদের ভারতবর্ষ তো একটা উত্তাল হয়েছে। তো আমাদের মনের মধ্যে একটা আগুন জ্বলছিল যে যে মেয়েটির সঙ্গে এই অত্যাচারটা হয়েছে সে একটা সুস্থ বিচার পাক। তো আমরা দেখলাম যে একের পর এক আইনি লড়াই চলছে, বিভিন্ন মানে রিপোর্ট আসছে, মিডিয়া বিভিন্ন বাইট দিচ্ছে, ওর বাবা মা কথা বলছে, সবাই সবার মতো করে চলছে। কিন্তু ইন দ্য টাইম আমরা দেখলাম যে একটা বিচারের প্রতি একটা মানুষের আস্থা রেখে বা বিচার ব্যবস্থা একটা আমৃত্যু কারাবাস ঘোষণা করলো। তো তারপরে আমাদের ইচ্ছা হলো যে আমরা এতদিন যে আমরা লড়াইটা করেছি যে আরজি কর নিয়ে বা আমাদের তিলোত্তমার সুবিচারের জন্য, আমরা ঠিক করেছি যে আমরা একটা সঠিক রিসার্চের মাধ্যমে আমরা সমাজকে এটা বলতে চাই যে আরজি কর ঘটনায় যে প্রকৃত যে ঘটনাটা আছে সেটা আমরা রিসার্চ করে আমরা সেটা মানুষের সামনে তুলে ধরতে চাইছি। তো আমরা মূলত ফোকাস করেছি যে আমরা কোনো রকম কন্ট্রোভার্সিতে যাব না, পলিটিক্যাল গল্প, কোন রকম আমরা কন্ট্রোভার্সি কি ছিল, কেন ছিল, তাতে কার কি ফায়দা হয়েছে, কার কি মানে বেনিফিট হয়েছে সেটাতে আমরা যাচ্ছি না। আমরা মূল ফোকাস করছি যে তিলোত্তমার ব্যাক স্টোরিটা, তিলোত্তমা কে ছিল, তিলোত্তমা ছোটবেলায় কেমন ছিল, তারপরে তিলোত্তমা কি কি করতো, তারপরে ডাক্তার হয়ে তার কি ভূমিকা ছিল, সে কিভাবে বাড়িতে বিনা পয়সায় মানুষের পাশে থাকতো, কিভাবে পেশেন্ট দেখতো, সেই বিষয়গুলো আমরা মূলত তুলে ধরেছি। তার মায়ের যে কষ্ট, একটা সন্তান চলে গেলে তার বাবা মায়ের যে কি হতে পারে, সেই ব্যথাটা আমরা মানুষের সামনে তুলে ধরার জন্য এই এপিসোডটাকে বেশি গুরুত্ব দিয়েছি। শুভশ্রী, তুমি তিলোত্তমার চরিত্র এখানে পোর্ট্রে করছো, একটুখানি বলো তো কিভাবে নিজেকে তৈরি করছো, কারণ আমরা এখনো এই পুরো বিষয়টা থেকে এখনো বেরোয়নি, এখনো চলছে রেগুলার বেসিসে কোনো না কোনো আপডেট, এবং এই সম্প্রতিকালে যে ঘটনাটি আমরা দেখলাম যে সঞ্জয় রায়কে কারাগারে এখন রাখা হয়েছে, আজীবন আমৃত্যু ওকে থাকতে হবে, তো সেক্ষেত্রে কিভাবে তুমি নিজেকে মেন্টালি প্রিপেয়ার করেছো? প্রথমে যখন আমাকে পুলিশ ফাইলের টিম থেকে কল করা হয়, আমাকে এই টিমের ডিরেক্টর প্রান্তিক গাইন উনি ফোন করে বলেন যে তোমাকে চ্যানেলের ইপি চুজ করেছেন অ্যাজ এ তিলোত্তমা ক্যারেক্টারটার জন্য। তো আমি শুনে আই ওয়াজ শকড যে আমার কথা বেরোচ্ছে না মুখ থেকে যে আমি ক্যারেক্টারটা কি করে করব, কারণ আমাদের প্রত্যেকের সাথে একটা ইমোশন জড়িয়ে রয়েছে ক্যারেক্টারটা। শুধু তো ক্যারেক্টার বলবো না, আমাদের মা, আমাদের বাড়ির যত মায় বোনেরা আছে তারা প্রত্যেকেই চায় সেই মেয়েটা জাস্টিস পাক। তো আজকে যখন সেই ক্যারেক্টারটা আমাকে করতে দেওয়া হয়েছে, প্রচন্ড চ্যালেঞ্জিং আমার কাছে। যখন স্ক্রিপ্ট পড়ছি, আমাকে স্ক্রিপ্ট হাতে দেওয়া হয়েছে, লিটারালি আমি পড়তে পড়তে আমি নিজে কাঁদছি, কারণ ওকে সামনে ভিজুয়ালাইজ করতে পারছি, ওর সাথে ঘটা প্রত্যেকটা ঘটনা আমরা ফিল করতে পারছি। আজকে স্ক্রিপ্টের মধ্যে যে কটা জিনিস লেখা রয়েছে, যে কটা স্ক্রিপ্টের মধ্যে রয়েছে, প্রত্যেকটা দৃশ্য যখন পড়ছি, আমি পড়তে পড়তে আমি ভাবছি আমি কি করে এটাকে ফুটিয়ে তুলবো। তার মানে মেয়েটার সঙ্গে যখন হয়েছে কতটা যন্ত্রণাদায়ক হয়েছে, আমার প্রচন্ড মেন্টাল প্রেশারের মধ্যে আমি আছি, আমি জানি না আমি কি করে করবো ক্যারেক্টারটা। আমি চেষ্টা করবো ফুটিয়ে তোলার, কারণ হয়তো এই ক্যারেক্টারটার মধ্যে দিয়ে আমরা যে মানুষগুলো রয়েছে তাদের মধ্যে তাকে জীবিত রাখতে পারবো আরো। আর যেটা হচ্ছে যে কোনো সময় এটা এর হওয়ার আগে বা পরে যদি কোনো প্রবলেম আসে তখন তাহলে সেক্ষেত্রে, কারণ এটা তো বেশ অন্যরকম একটা সেন্সিটিভ একটা ইস্যু, প্রবলেম আসলে ক্যারেক্টার তো সব রকম মানুষকে করতে হয় না, আমাদের যে কোনো ক্যারেক্টারই অভিনেতাদের অভিনেত্রীদের করতে হয়।
তো আমি যখন এই ক্যারেক্টারটা করছি আমি নিজেকে সৌভাগ্য বলে মনে করছি, যে কারণ এই ক্যারেক্টারটা করার জন্য রীতিমতো ভেতরে একটা সেই শক্তিটা লাগে, কারণ আমরা সেই মেন্টাল মানে ফেস দিয়ে যাচ্ছি না যে না চলো আজকে একটা ক্যারেক্টার এলো করে দিলাম। যখন এই ক্যারেক্টারটা এসছে সেটা করতে গিয়ে যে রীতিমতো আমাদের মেন্টাল শক্তি লাগছে যে না এই ক্যারেক্টারটাকে নামাতে হবে, সেটা আমি হোক বা ডিরেক্টর হোক বা টিমের সব মেম্বার হোক, যদি এরপরে কিছু ফেস করতে হয় সেটা করব, কিছু করার নেই। কারণ যে মেটার জাস্টিস আমরা সবাই চাইছি, তো এর মাধ্যমে দিয়ে যদি কিছুটা পরিমাণ এগোতে পারি তো আমি মনে করবো আমি নিজেকে সৌভাগ্য বলে মনে করবো। এরকম নানা এন্টারটেইনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানে।